আজ সোমবার, আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন, এডিটর স্পিকার। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। শিল্পী কাইয়ুম চৌধুরী সর্বসাধারণের শেষ শ্রদ্ধা, চিরনিদ্রায় শায়িত হলেন আজিমপুর কবরস্থানে। আইনজীবীদের তুমুল হট্টগোলে খালেদা জিয়ার দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ বিঘ্নিত। এইডস প্রতিরোধে পরিকল্পনা বাস্তবায়নে ধীরগতি, কর্মসূচি গুটিয়ে নিচ্ছে দাতা সংস্থাগুলো, আশঙ্কায় রোগীর স্বজনরা। দেশের সবজি আবাদ বাড়লেও সংরক্ষণ নেই প্রয়োজনীয় হিমাগন, দাম কম হওয়ায় লোকসানে কৃষকরা। জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করার পথে টাইগাররা, অভিষেকেই হ্যাট্রিক করে ইতিহাস গড়লেন তাইজুল। শ্রদ্ধা আর ভালোবাসায় চিরবিদায় নিলেন প্রকৃতি ও মানুষের শিল্পী কাইয়ুম চৌধুরী। গতকাল ধ্রুপদী সঙ্গীতের মঞ্চে কথা বলার সময় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বাদাচর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে এবং পরে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের তত্ত্বাবধানে কেন্দ্রীয় শহীদ মিনারে গুণী এই শিল্পীকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নানা বয়সী মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে তাঁর মরদেহ নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। বাদ জোহর নামাজে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হয় কাইয়ুম চৌধুরীকে। মানবিক মূল্যবোধ, তার যে নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেম, জনগণের প্রতি ভালোবাসা, দায়বদ্ধতা, এই কিছুই কিন্তু তিনি সব সারা জীবন ধরে অনুসরণ করে আসছেন। কাইয়ুম চৌধুরীর মূল্যায়ন এটা সম্ভব নয়। তিনি আমাদের সাথে থাকবেন সবসময়, চিরদিন। কারণ উনি যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন, উনি শুধু চিত্রশিল্পী ছিলেন না, উনি তো শুধু শিল্পী নন, উনি অধ্যাপক, উনি শিক্ষক, উনি জাতির শিক্ষক। কাইয়ুম ভাইরা সেই ধরনের মানুষ যারা একটা সমাজকে সুস্থ রাখার জন্য, তারা যে সেই সমাজে আছেন তাদের জীবনের দৃষ্টান্ত দিয়ে, তাদের কথা দিয়ে, তাদের কাজ দিয়ে, তাদের সৃজনশীলতা দিয়ে সেটাকে টিকিয়ে রাখেন, সেটাকে বজায় রাখেন। রোববার রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসবে বক্তৃতা রাখতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়েন কাইয়ুম চৌধুরী। হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। আর একটি কথা আছে, কিন্তু বলা হলো না। গত রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসবে বক্তৃতা রাখতে গিয়ে হঠাৎ লুটিয়ে পড়েন কাইয়ুম চৌধুরী। দ্রুত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। থেমে যায় শিল্পীর হৃদস্পন্দন। সুরের ঝংকার আর রং রূপের সঙ্গে ভীষণ আকস্মিকভাবেই বিচ্ছেদ হলো তার। উনি জাস্ট কথা বলাটা আরম্ভ করেছে, তখনই বলেন যে আমার একটা কথা বলা হয় নাই, এরকম কিছু বলতে গেছে। ওই তখনই সঙ্গে সঙ্গে উল্টে পড়ে গেছে। শিল্পী যোগেন চৌধুরীকে আজকে দুপুরে খাবার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, তার সঙ্গে সময় কাটিয়েছেন, বাড়িতে গেছেন, বিশ্রাম নিয়েছেন। গত শতাব্দীর 50-এর দশক থেকে ছবি আঁকাআঁকি শুরু কাইয়ুম চৌধুরীর। বইয়ের প্রচ্ছদের পাশাপাশি তেল ও জল রঙে বাংলার রূপ ও লোকজ উপাদানকে তুলির আঁচড়ে নিপুণভাবে ফুটিয়ে তোলায় তিনি ছিলেন অনন্য। উনি বিষয়ভিত্তিক ছবি আঁকতেন, নিজস্ব একটা স্টাইলে ছবি আঁকতেন, যেটা আর কাউরই নাই, কোথা থেকে ধারও করেননি। বাংলাদেশের যে আমাদের রং, এই উজ্জ্বলতাকে তার ছবিতে আনার চেষ্টা করেছেন। তিনি এই বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবার জন্য তার শিল্পী সত্তা এবং ব্যক্তি মানুষ সর্বক্ষেত্রেই তিনি অসামান্য অবদান রেখেছেন। বর্ণাঢ্য জীবনে শিল্পের নানা শাখায় আরোহণ করেছেন কাইয়ুম চৌধুরী। অধ্যাপনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। জড়িত ছিলেন চলচ্চিত্র নির্মাণের সঙ্গেও। প্রচলিত কয়েকটি টাকার নোটের নকশা করেছেন বরেণ্য এই চিত্রশিল্পী। নাদিম মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বরেণ্য এই শিল্পী সম্পর্কে আরও জানব দেশের আরেকজন গুণী ও বরেণ্য শিল্পী রফিকুন নবীর কাছ থেকে।
রফিকুন নবী, আমরা প্রথমে একটু জানতে চাইবো যে স্যার চলে গেছেন, স্যারের মূল যে বিষয়টি আমরা সবসময়ই লক্ষ্য করেছি সেটা হচ্ছে বাংলাদেশের পতাকা তার ছবিতে সবসময় ছিল লাল এবং সবুজের যে নিজস্ব একটা স্বকীয় ধারা তার চিত্রের মধ্যে ফুটে উঠেছে, সেই জিনিসটা নিশ্চয়ই আমরা অনেক বেশি মিস করব তার চলে যাওয়ার ফলে। ঠিকই, আসলে কাইয়ুম চৌধুরী তো দেশভিত্তিক ছবি এঁকেছেন, দেশকে ভালোবেসেছেন এবং দেশের বিষয়কে নিয়েই চিরকাল ছবি এঁকেছেন। এবং দেশ বললেই পতাকাটা সামনে আসে তার ছবিতে, বিশেষ করে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি হলে তার ছবিতে পতাকা এসছে, আমাদের লাল সবুজ পতাকা সবসময় এসছে। তার ছবির মূল বিষয়ই ছিল রং এবং আকার আকৃতি, ফর্মকে ভেঙে তিনি কাজ করেছেন। জীবনভিত্তিক বিষয়ভিত্তিক ছবি, এইটাই ছিল তার ছবির আসল দিক। এবং তিনি দেশের রং, দেশের এই যে প্রকৃতি, মানুষ, পশু পাখি, এই সবের নকশাকারে তার ছবিতে এসছে। তিনি প্রচ্ছদের কথাও বলা হলো, প্রচ্ছদ শিল্পেও, বইপত্রের প্রচ্ছদে, পত্রপত্রিকার প্রচ্ছদে তিনি তার এই দিকগুলোকে উপস্থিত করতেন এবং উপস্থাপন করতেন। সেই দিকগুলো তিনি এমনভাবে উপস্থাপন করতেন যে এইটা একেবারেই আমরা শিল্পীরা বলি একেবারে কাইয়ুম চৌধুরী, মানে কাইয়ুম চৌধুরীর হাতের ছবি। কাইয়ুম তার এই পুরো ব্যাপারটাই ছিল স্বকীয়তায় ভরা, নিজস্ব, একান্তই তার নিজের ব্যাপার। তিনি আধুনিকীকরণ করেছেন আমাদের লোকজ শিল্পের মোটিভগুলোকে ব্যবহার করে, কিন্তু সেই আধুনিকীকরণ কিন্তু বাইরের থেকে ধার করা নয়। তিনি নিজে ফর্ম ভেঙে নিজের মতন করে সাজিয়ে ছবি বিন্যাস করতেন। এইখানে ওই যে বাইরের বা ইউরোপের ইজমস, এইগুলো তিনি কখনো তার ছবিতে সেইভাবে আনেননি। তার আরেকটি দিক ছিল যে তার ড্রয়িং খুবই পাওয়ারফুল ড্রয়িং, খুবই এই ব্যাপারে তার দক্ষতা অপরিসীম এবং সেই ড্রয়িংকে তিনি তার ছবিতে চিরকাল ব্যবহার করেছেন। জনাব রফিকুন নবী, আমরা একটু জানতে চাইবো যে স্যার যেই ধারাটির সূচনা করেছিলেন সেই ধারাটি উত্তর প্রজন্ম আসলে কতটুকু গ্রহণ করেছে বা এই ধারাবাহিকতাটা চলবে বলে কি মনে হচ্ছে কিনা, এরকম লক্ষণ আপনারা দেখতে পাচ্ছেন কিনা? সে তো অবশ্যই, তবে এই পুরো তার ছবির যে ধরনটা সেইটি এত বেশি তার নিজস্বতা, বেশি এতই নিজের এবং এত স্বকীয়তা যে সেইটা অনুসরণ বা অনুকরণ বা ইনফ্লুয়েন্সড হওয়ার মতন অবস্থা কিন্তু সব শিল্পীর পক্ষে সম্ভব নয়। তবুও আমি যেটা লক্ষ্য করেছি বা এখনও এই যে আমাদের তরুণ শিল্পীদের মধ্যে যে রং ব্যবহারের যে একটা ইচ্ছা, সেইখানে কিন্তু প্রচ্ছন্নে আমাদের কাইয়ুম চৌধুরীর রং ব্যবহারের ব্যাপারটি রয়ে গেছে। তবে ফর্ম ভাঙা, ফর্ম ব্যবহার করা, তার যে এই প্রকৃতির থেকে এবং যে বললাম যে মানুষ যেসব বিষয় তিনি উপস্থাপন করেছেন সেইটা একান্তই তার নিজের। তবে একটা জিনিস তিনি সবার ভিতরে সবাইকে আলোকিত করেছেন আমি বলবো, সেটা হলো যে রুচিটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন এবং সেই দিক দিয়ে আমি বলবো যে খুবই সাকসেসফুল, খুবই সফল তিনি। কারণ তরুণ প্রজন্ম যখন প্রচ্ছদ করে কিংবা ছবি করে তো রুচিটাকে, সুরুচির একটা ব্যাপার সেখানে ঘটে। এই ব্যাপারটা কাইয়ুম চৌধুরী আমি বলবো যে আমাদের মধ্যে তিনি প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। জনাব রফিকুন নবী, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা এখন নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি।